আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আমাদেরকে কিছু এইচডব্লিউ দিয়েছিলেন যে সংক্ষিপ্ত প্রশ্ন মানে বোর্ডের প্রশ্নগুলো লিখতে। তো স্যার ওগুলোর মধ্যে কি স্যার সৃজনশীল গুলোও লিখবো, মানে বোর্ডের যে সৃজনশীল গুলো আছে? হ্যাঁ, মানে এই যে দুইটা প্রথম, শোনো, প্রথম যে দুটো অধ্যায় আছে, একটা জি হলো স্যার। গুণগত রসায়ন আর হ্যাঁ এটা পর্যাবৃত্তিক ধর্ম। এই এই দুটো অধ্যায়ের যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে এগুলো বের করো, খুঁজে বের করে এগুলো সমাধান করতে চেষ্টা করো। আর যদি না পারো তাহলে আমাকে বলো যে এটা কিভাবে হবে। হ্যাঁ, স্যার, আমরা কি সৃজনশীল সহ লিখবো, মানে খাতাতে প্রশ্নগুলো সৃজনশীল সহ উঠাবো নাকি শুধু মানে অনুধাবন জ্ঞানমূলক এগুলো ভাগ ভাগ করে উঠাবো? প্রয়োগ। না, শুধু তোমার উঠাবা সংজ্ঞা, ছোট প্রশ্নগুলো লিখতে পারো, 1 নম্বর 2 নম্বর আচ্ছা। প্রশ্নগুলো আলাদা করে লিখবে। হুম। আর জি স্যার। 3 আর 4 আলাদা করে ফেলবে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। জি আহ, স্যার। একটা হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা ছোট যেগুলো জ্ঞানমূলক, আর একটা হলো অনুধাবন। জ্ঞান অনুধাবন আলাদা করো। এগুলো সাধারণত সংজ্ঞা এবং একটু ব্যাখ্যা আসে। আর বাকি যে 3 এবং 4 এগুলো উচ্চতর দক্ষতা ভিত্তিক হয়, এই কারণে ওগুলো আলাদা করে উত্তর লিখবে। আচ্ছা, তুমি আমার এই পেজটা কি দেখতে পাচ্ছ? হ্যালো? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই পেজে দেখো, এখানে কয়েকটা প্রশ্ন আছে। আহ, যেমন দেখো, সোডিয়াম আয়ন সহজে ঘটিত হলেও Na2+ মানে Na++ সহজে ঘটিত হয় না কেন? এটা কি ব্যাখ্যা দিতে পারবে? আচ্ছা দেখো, এইটা হলো সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, আর এটা কি হবে? সোডিয়ামের দ্বিতীয় দ্বিতীয় আয়নীকরণ। আয়নীকরণ শক্তি। তাইলে আমরা দেখবো যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি অনেক বেশি, অনেক উচ্চ, উচ্চ মানের। এই যে আমরা এখানে দেখি E1, সোডিয়ামের E1 হলো 498 কিলোজুল পার মোল, আর E2 হলো 4560 কিলোজুল পার মোল। তাইলে এখানে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করে তারপরে দ্বিতীয় ইলেকট্রনটা অপসারণ করতে হয়। বুঝতে পেরেছ? কারণ হলো সোডিয়াম জি যদি স্যার। তার বাইরের সেল থেকে একটা ইলেকট্রন অপসারণ করে, তাইলে সে কি নিয়নের স্ট্রাকচার পেয়ে যায় না, নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার পেয়ে যায়। এখন কোন একটা মৌলের বহিঃশক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণের পরে সে যদি একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় কাঠামোর ইলেকট্রন বিন্যাস অথবা S2p6 এই কাঠামো বিন্যাসটা যদি পায়, তাইলে সেটা অত্যন্ত সুস্থিত। এবং এর পরের থেকে, যেমন দেখো, সোডিয়ামের 11 নম্বর ইলেকট্রনটা আমরা খুব সহজে সরাতে পারি। সেখানে 498 বা 500, নিয়ার অ্যাবাউট 500 কিলোজুল শক্তির দরকার হয় প্রতি মূলের জন্য। কিন্তু আমরা যদি সোডিয়াম থেকে যে 10ম ইলেকট্রনটা যদি আমরা সরাতে যাই, তাইলে আমাদের অনেক অনেক বেশি, 500 কত গুণ, প্রায় 20-25 গুণ শক্তির প্রয়োজন হয়। বুঝতে পেরেছো? তো জি এত স্যার। বিপুল পরিমাণ শক্তি সরবরাহ করা কি সম্ভব? সম্ভব না না। স্যার। এবং এই কারণে আমরা দেখি যে সোডিয়াম আয়ন তৈরি হলেও সোডিয়াম প্লাস প্লাস আয়নটা সহজে তৈরি হয় না। বুঝতে পেরেছো? এইটা জি হলো স্যার। আয়নীকরণ শক্তির একটা বিশেষ প্রশ্ন, এবং এটা অনেক সময় আসে। এখানে দেখো, আমি হিন্টস দিয়ে রেখেছি। একটা হিন্টসটা কি একটু দেখো। এখানে এই যে কালো লেখাটা হলো হিন্টস, যে সোডিয়াম আয়নের বহিঃশক্তি স্তর কি অষ্টকপূর্ণ সুস্থিত ইলেকট্রন জি স্যার। কাঠামো বিদ্যমান থাকায় এর দ্বিতীয় আয়নীকরণ শক্তি E2 এর মান অত্যন্ত উচ্চ, তাই না? হয়, যাকে জি স্যার। অতিক্রম করা খুবই কষ্টকর। এই কারণে আমরা Na+ থেকে Na++ তৈরি করা খুবই কঠিন। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, Mg2+ সহজে তৈরি করা যায়, কিন্তু Na2+ সহজে তৈরি করা যায় না। ম্যাগনেসিয়াম থেকে আমরা দুটো ইলেকট্রন সহজে সরাতে পারি। এই যে দেখো, ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কত? 736। হ্যাঁ,
দেখো ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি হলো 736 কিলোজুল পার মোল। তাইলে এর এর বাইরের শেলের যে ইলেকট্রন দুটো আছে সেগুলো কি আছে, থ্রাইস s2 তে আছে। কি আছে? থ্রাইস s2, থ্রাইস s2 তে আছে। এখন আমরা এই দুটো ইলেকট্রন সহজে সরিয়ে নিতে পারি। কারণ হলো এখানে প্রথম ইলেকট্রনটা অপসারণ করাটা একটু কষ্টসাধ্য, তারপরে দ্বিতীয় ইলেকট্রনটাও কিছুটা কষ্টসাধ্য, কিন্তু আমরা তৃতীয় ইলেকট্রনটা সরাতে অনেক বেশি। দেখো এখানে 1445 দ্বিতীয়টা, আর তৃতীয়টা হলো 7730 কিলোজুল। তাইলে অনেক অনেক বেশি। কারণ হলো কি, ম্যাগনেসিয়ামের বহিঃশক্তি স্তর থেকে দ্বিতীয় ইলেকট্রনটা অপসারণের পর এটা কি নিয়নের ইলেকট্রন বিন্যাস পেয়ে যায় না? হ্যাঁ স্যার। অর্থাৎ তার বাইরের শেলটা অষ্টপূর্ণতা অর্জন করে। এই কারণে আমরা যদি তৃতীয় ইলেকট্রনটা এখান থেকে সরাতে চাই তাইলে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তাইলে আমরা Mg2+ আমরা তৈরি করতে পারবো হ্যালো। জি স্যার। ও চলে আসছে মনে হয় একটু। ফাইজা। আচ্ছা, হ্যালো। জি স্যার। আচ্ছা, আমরা এই যে চার্টটা দেওয়া আছে এটা হলো প্রথম আয়নীকরণ বিভব। এই চার্টটায় কতগুলো মৌলের আয়নীকরণ বিভব দেয়া আছে। এই E1 হলো প্রথম আয়নীকরণ বিভব, আর E2 হলো দ্বিতীয় আয়নীকরণ বিভব, E3 হলো তৃতীয় আয়নীকরণ বিভব, তারপরে চতুর্থ আয়নীকরণ বিভব। চতুর্থ মানে কি, একটা মৌলের যে বহিঃশক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে তাইলে সেটা বা প্রথম ইলেকট্রনটা অপসারণ করতে যেটা লাগে সেটা, দ্বিতীয় ইলেকট্রনটা অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এটা আমরা আগে অলরেডি পড়েছি। তো এখন লক্ষ্য করো যে এই চার্ট থেকে আমরা কল্পনা করতে পারি যে কোন আয়নটা সহজে তৈরি হবে। তোমরা দেখো অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কত? 577 কিলোজুল। তাইলে এটা সহজ হয়। তারপরে যেমন দেখো দ্বিতীয় আয়নীকরণ শক্তি একটু বেশি, তৃতীয় আয়নীকরণ শক্তি 2740। হ্যাঁ, 2740। দেখো এইটা 2000 কিন্তু এটা 7000, কারণ এটা অষ্টকপূর্ণ হয়েছে কিন্তু এইখানে অষ্টকপূর্ণ অবস্থা নেই। এইখানে অষ্টকপূর্ণ অবস্থা নেই, তাই না? অ্যালুমিনিয়ামের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? 3টা। তাইলে 3টা ইলেকট্রন অপসারণ করলে Al3+ তৈরি হবে, তাই না? আচ্ছা, যাই হোক, আমাদের এই প্রশ্নটা আলোচনা করার বিষয়। যেমন দেখো Mg2+ সহজে তৈরি হয় কিন্তু Na2+ সহজে তৈরি হয় না। তখন আমরা কি করব? এই যে ম্যাগনেসিয়াম 2+ এর জন্য আমার 1445 কিলোজুল শক্তির দরকার হয়, আর Na2+ এর জন্য হলো 4560 কিলোজুল শক্তি প্রয়োজন। হ্যাঁ, তো তাইলে এখানে শক্তি প্রায় 4 গুণেরও বেশি শক্তির প্রয়োজন হয় এটা তৈরি করতে। তার কারণ হলো এটার বহিঃশক্তি স্তর কি অবস্থায় থাকে? অষ্টকপূর্ণ অবস্থায় থাকে, তাই না? আমরা যদি Na+ প্রথম তৈরি করি, Na+ তৈরি করলে তার বহিঃশক্তি স্তর কি হবে? বহিঃশক্তি স্তরটা হবে কি হবে বলো দেখি? 2s2 আর হবে 2p6 Na+ এর। আচ্ছা, আবার আমরা যদি ম্যাগনেসিয়াম প্লাসের দেখি, ম্যাগনেসিয়াম প্লাস। হ্যালো ফাইজা, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা,
ম্যাগনেসিয়াম প্লাস হলে তার বাহির ইলেকট্রন বিন্যাসটা কি হবে 1s2, সরি, সেটা হবে 3s1, 3s1। জি স্যার 1 তাহলে এই ইলেকট্রনটা সহজ। এটা কত নম্বর ইলেকট্রন ম্যাগনেসিয়ামের? ম্যাগনেসিয়াম তো স্যার 12 নম্বর মৌল, আর সোডিয়াম হলো 11। 1 নম্বর মূল। হ্যাঁ, তো তাইলে ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রন যদি সরাই তাহলে 12তম ইলেকট্রনটা সরালাম, তাইলে হ্যাঁ স্যার 11তম ইলেকট্রনটা হলো এইটা, তাই না? 11তমটা সরানো যায়, তাহলে 12 এবং 11তম ইলেকট্রনটা সরাতে, 11তম ইলেকট্রনটা সরাতে কত লাগে? 1445 কিলো জুল, তাই না, পার মল। স্যার আর এইটার 10ম ইলেকট্রনটা সরাতে হয়। এখানে 10ম হ্যাঁ ইলেকট্রনটা সরানো খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ এখানে কি আছে? কষ্ট পূর্ণ অবস্থায় আছে। বুঝতে পেরেছো? তাইলে এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে, তোমরা এইটাও ইম্পর্টেন্ট। আর এইটা দেখো Na প্লাস তৈরি হলো Na2 প্লাস তৈরি হয় না কেন সহজে? এবং এগুলো কোন প্রশ্নে আসে বলো দেখি? জ্ঞানমূলক না অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, তাই না? এইটাও একটা অনুধাবন প্রশ্ন আসবে। যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য কি? যোজনী জারণ সংখ্যা আমি আগে বলেছি। জারণ সংখ্যা হলো তোমার যৌগ গঠনের সময়ে একটা মৌল যে কটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, অথবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যে চার্জটা লাভ করে। বুঝতে পেরেছো? যেমন আমরা 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 দেখবো যে পানির মধ্যে অক্সিজেনের জারণ মান কত হবে? H2O। পানির মধ্যে অক্সিজেনের জারণ মান, কিন্তু এখানে তো ইলেকট্রন লেনদেন হয় না, কি হয়? ইলেকট্রন শেয়ারিং হয়। কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। তাইলে এখন দেখো ইলেকট্রন গুলো টানার ক্ষমতা অক্সিজেনের অনেক বেশি না? হ্যাঁ স্যার। তাহলে একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের ইলেকট্রন টানতে পারে? 2টার। এই কারণে জারণ সংখ্যা হলো -2। আর তার 2টার হলো +2, হাইড্রোজেনের 2টার হলো +2। তাহলে একটার কত? +1, তাই না? তাইলে জারণ সংখ্যা হলো যে, আবার যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়েছে, এটা তাইলে মাইনাস হবে আর এটা প্লাস হবে। এখানে মাইনাস প্লাস স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ক্লোরিনের জারণ মান হলো -1 আর সোডিয়ামের জারণ মান হলো +1, তাই না? আর সমযোজী যৌগের জারণ মানটা কিভাবে হয়? কিসের ভিত্তিতে হয়? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ভিত্তিতে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার জারণ মান হয় নেগেটিভ, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম তার জারণ মান হয় পজিটিভ। যেমন পানি একটা সমযোজী যৌগ, এখানে তো ইলেকট্রন কি লেনদেন হয়? হয় না, শেয়ার হয়। কি হয়? শেয়ার হয়। শেয়ার হইলো এই শেয়ারকৃত ইলেকট্রন গুলো কার দিকে যায়? অক্সিজেনের দিকে যায়। বুঝতে পেরেছো কেন যায়? অক্সিজেনের তো ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। এই কারণে অক্সিজেনের জারণ মান হবে -2 আর হাইড্রোজেনের হবে +1, কারণ এখানে 2টা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হলো, আমরা যোজনী যদি জানি, যোজনীকে আমরা প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করলে কি পেয়ে যাই? জারণ সংখ্যা পেয়ে যাই। আচ্ছা, সমযোজী ব্যাসার্ধ কি আমরা পরের টপিকসে গিয়ে পড়বো। পর্যায়ভিত্তিক ধর্ম কি? এটা বারবার আমরা বলেছি যে যেসব ধর্ম একটা নির্দিষ্ট পর্যায়ে কি হয়, বা থেকে ডানে গেলে ক্রম পরিবর্তিত হয় এবং পরবর্তী পর্যায়ে সমযোজী ব্যাসার্ধ কি আমরা পড়ে আসলাম না? হ্যাঁ, সমযোজী ব্যাসার্ধ হলো যে, হ্যাঁ, সমযোজী ব্যাসার্ধ হলো যে একটা সমযোজী বন্ধনের যে দৈর্ঘ্য হবে, একটা সমযোজী বন্ধনের যে দৈর্ঘ্য হবে তার অর্ধেকের সমান, সেটা হবে সমযোজী ব্যাসার্ধ। যেমন দেখো একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন, এখন এই যে তাদের যে নিউক্লিয়াসের যে দূরত্বটা,
এদের এই যে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু কি হচ্ছে, যুক্ত হয়েছে, সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে, তাইলে এদের মধ্যে যে নিউক্লিয়াসের যে দূরত্বটা, এই নিউক্লিয়াসের দূরত্বটাকে আমরা কি বলি, বন্ধন দৈর্ঘ্য। এই বন্ধন দৈর্ঘ্যের অর্ধেকটাই হলো কি, সমযোজী ব্যাসার্ধ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়ভিত্তিক ধর্ম। তার কারণটা কি? কারণ একটা পর্যায়ে বা থেকে ডানে গেলে কি হয়, ক্রমান্বয়ে একটা করে ইলেকট্রন যুক্ত হতে থাকে, আবার একটা করে প্রোটন যুক্ত হতে থাকে, যার ফলে কি হয়, পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পায় এবং এইটা একটা চূড়ান্ত সীমা পর্যন্ত হ্রাস পাওয়ার পরে পরবর্তী পর্যায়ে আবার এটা কি হয়, বৃদ্ধি পায়। পুনরাবৃত্ত হয়, আবার হ্যাঁ। বেড়ে যায়, বেড়ে গিয়ে কি হয়, আবার কমতে থাকে। তাহলে যেসব ধর্ম বারবার ফিরে আসে সেগুলিকে আমরা কি বলি, পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ একটা পর্যায়ে পরে পরবর্তী পর্যায়ে আবার ফিরে আসে, সেটাকে আমরা বলি পর্যায়ভিত্তিক ধর্ম। তো ঠিক আছে, আজকে আমরা আয়নীকরণ শক্তি এই জিনিসটা আমরা জানলাম। পরের স্লাইডটায় আমরা যাই। আচ্ছা, আয়নীকরণ শক্তির ব্যতিক্রমতা। আয়নীকরণ শক্তি আমরা এতক্ষণ আমরা জানলাম যে শুধু খালি পরমাণুর আকারের উপরে নির্ভর করে, কিন্তু ইলেকট্রন বিন্যাস দ্বারাও কি হয়, আয়নীকরণ শক্তি নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, আমরা দেখবো যে দেখো এইটা হলো প্রথম পর্যায়, তারপরে দ্বিতীয় পর্যায় কি, লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত হলো দ্বিতীয় পর্যায়, আবার নিয়ন থেকে আবার সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত হলো তৃতীয় পর্যায়। আচ্ছা, এখানে দেখো বেরিলিয়াম থেকে বোরনের প্রথম আয়নীকরণ বিভব কি, কম। বেরিলিয়াম থেকে বোরনের প্রথম আয়নীকরণ শক্তি কম, অথচ দেখা যাবে যে বেরিলিয়াম পরমাণুর আকারের চেয়ে বোরন পরমাণুর আকার ছোট। বেরিলিয়ামের চেয়ে বোরন পরমাণুর আকার ছোট, কিন্তু আমরা দেখব যে তো তাইলে এই ছোট হলে কি হয়, বোরনের প্রথম আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল না? জি স্যার। আবার ঠিক দেখো নাইট্রোজেন পরমাণুর যে আকার, তার থেকে অক্সিজেন পরমাণুর আকারটা কি আরো ছোট, কিন্তু আমরা দেখব যে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের পারমাণবিক প্রথম আয়নীকরণ শক্তি বেশি। তো এগুলো কেন হচ্ছে? তারপর যেমন দেখো একইভাবে ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি, এখানে আবার ফসফরাসের চেয়ে সালফারের প্রথম আয়নীকরণ শক্তি বেশি। এবং এগুলো কেন বলো দেখি? এগুলো হলো যে বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তোমরা দেখো এই বেরিলিয়ামের বাইরের শেলে কি আছে, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি বলো দেখি, 1s2 আর কি 2s2, তাই না? তাহলে এই 2s2 তে ইলেকট্রন দুইটা কি অবস্থায় আছে, এখানে 2s2 ইলেকট্রন দুইটা কি অবস্থায় আছে, জোড়বদ্ধ অবস্থায় আছে। আমরা জানি যে একটা পারমাণবিক অরবিটাল যদি পূর্ণ অবস্থায় থাকে অথবা অর্ধপূর্ণ অবস্থায় সুষম অবস্থায় থাকে, তাইলে কি হয়, এটা খুবই সুস্থিত হয়। তাইলে এই যে দেখো বেরিলিয়ামের এই ইলেকট্রনটা যদি আমি সরিয়ে নিতে যাই, তাহলে তার এই যে স্টেবিলিটিটা এটা বিনষ্ট হয়ে যায় না? হ্যাঁ স্যার। অর্থাৎ তার যে জোড়বদ্ধতা আছে সেটা ভেঙে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসতে হয়। তখন এই কারণে বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি এই কারণে কি বেশি। কিন্তু আমরা যদি বোরনের দিকে যাই, বোরন হলো কত, 5। তো এটার ইলেকট্রন বিন্যাস কি হবে বলো দেখি, 1s2 স্যার বোরনের হবে 1s2 আর হলো 2p1। তাইলে এখানে এই পি এর মধ্যে একটা বিজোড় ইলেকট্রন আছে, এই বিজোড়টা এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে না, পি অরবিটালটা। এখানে যদি আমরা দেখি যে পি অরবিটাল ছিল 3টা, তিনটার মধ্যে মাত্র একটাতে একটা ইলেকট্রন আছে।
তাহলে এই কারণে দেখা যাবে যে এই ইলেকট্রনটা যেহেতু ফ্রি আছে, অর্থাৎ মুক্ত অবস্থায় আছে, বিজুর অবস্থায় আছে, এটাকে আমরা খুব সহজে ভেঙে নিতে পারবো। আচ্ছা বাস্তবে একটা উদাহরণ দেই যে একটা জায়গায় দুজন লোক আছে, এখন দুজনকে থেকে একজনকে সরানো খুব কষ্টকর হবে না, কারণ দুজন একজন আরেকজনকে ধরে রাখবে, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? কিন্তু আবার ওই জায়গায় যদি একা একজন থাকে তাকে আমরা ইজি বের করে নিয়ে আসতে পারবো, তার চেয়ে ধরো আমার শক্তি বেশি, তাই না? হ্যাঁ স্যার। তো তাইলে আমরা দেখবো যে বোরনের বহিঃশক্তি স্তরের পি অরবিটালে একটা কি বিজোড় ইলেকট্রন আছে, তাইলে এই পঞ্চম ইলেকট্রনটা খুব সহজে বের করে নিয়ে আসা যাবে। কিন্তু আমরা বেরিলিয়ামের বেলায় যে চতুর্থ ইলেকট্রনটা এটা বের করতে পারি না, কারণ হলো এইটা আবার তৃতীয় ইলেকট্রনের সাথে কি অবস্থায় আছে, জোড়বদ্ধ অবস্থায় আছে। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের বেলায়ও আমরা সেটাই দেখব। ম্যাগনেসিয়ামের বাইরের শেলে কি আছে, সেটা হলো থ্রাইসেস অরবিটালটা আছে। এই থ্রাইসেস অরবিটালে ইলেকট্রন দুইটা কি অবস্থায় আছে, ম্যাগনেসিয়ামের জোড়বদ্ধ অবস্থায় আছে। আবার অ্যালুমিনিয়ামের থ্রাইস পি অরবিটালে কি আছে, একটা বিজোড় ইলেকট্রন আছে। তাইলে এই কারণে অ্যালুমিনিয়ামের প্রথম আণবিক শক্তি কমে যায় ম্যাগনেসিয়ামের চেয়ে। এটা কি বুঝতে পেরেছো? আর আরেকটা হলো যে অর্ধপূর্ণ অরবিটাল কি আংশিক পূর্ণ অরবিটালের চেয়ে বেশি সুস্থিত। এখন পি অরবিটালে তিনটা পি অরবিটাল এবং প্রত্যেকটাতে যদি একটা করে ইলেকট্রন থাকে, তিনটা পি অরবিটালের প্রত্যেকটা যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে, তাইলে এটা কি অনেকটা সুস্থিত। এটা কি ইলেকট্রন বিকর্ষণ সবচেয়ে কম হয় এবং এটা একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এবং তাইলে যেমন ধরো নাইট্রোজেনের বহিঃশক্তি স্তরে দেখো, নাইট্রোজেনের যে বহিঃশক্তি স্তর সেটা কি, নাইট্রোজেনের বহিঃশক্তি স্তর কি বলো দেখি, 2s2 আর হলো 2p কত, 3 স্যার। 2p3। 3। তাইলে এটাকে আমি যদি লিখি তাইলে এখানে হলো 2s, তারপরে হলো 2p3, এই তাইলে এখানে 2s এ তো এখানে জোড়বদ্ধ অবস্থায় আছে, আর এখানে কি অবস্থায় আছে, একটা একটা করে ইলেকট্রন আছে। তাইলে এখন এরা কি অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে। এখন নাইট্রোজেনের যদি আমি সপ্তম ইলেকট্রন হলে এটা, সপ্তম ইলেকট্রনটা যদি আমরা বের করতে যাই তাইলে তার অর্ধপূর্ণতা কি হয়, বিনষ্ট হয়ে যায়। এই কারণে আমরা নাইট্রোজেনের ওই ইলেকট্রনটা বের করে আনা কষ্টকর। কিন্তু অক্সিজেনের বেলায় কি দাঁড়াচ্ছে, অক্সিজেনের বাইরের সেলের ইলেকট্রন বিন্যাস কি, 2s2। এই অক্সিজেনের বাইরের সেলের ইলেকট্রন বিন্যাস হলো 2s2 আর হলো 2sp কত বল দেখি, 2sp4। সরি 4। হ্যাঁ, তো তাইলে তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? স্যার প্রথমটাতে দুইটা হবে, পরেরটাতে একটা। না, দুইটা তারপরে একটা, মানে না p দুইটা আর একটা ফাঁকা থাকবে। না, ফাঁকা থাকবে না। অক্সিজেনের বাইরের সেলে পি তে কয়টা, 4টা ইলেকট্রন আছে, তাইলে প্রথমে একটা একটা করে দিব, এই একটা একটা করে দিলাম, তারপরে এইখানে এসে একটা, এই তাইলে এইটা কত নম্বর ইলেকট্রন, এটা অষ্টম ইলেকট্রন না? হ্যাঁ স্যার, অষ্টম ইলেকট্রন। তাহলে অক্সিজেনের অষ্টম ইলেকট্রনটা কি অবস্থায় আছে, জোড়বদ্ধ অবস্থায় আছে না? জি স্যার। তাইলে এখন যদি আমি এই ইলেকট্রনটা সরালে প্রত্যেকটা আবার অর্ধপূর্ণ হয় না? হ্যাঁ স্যার। তাইলে তার স্থায়িত্ব বৃদ্ধি পায় না? জি স্যার। তাইলে সোজা কথা, এই ইলেকট্রনটা যদি আমি বের করে আনি তাইলে সে আবার অর্ধপূর্ণতা অর্জন করে। এখন তো সুষমতা নাই, এই কারণে সেটা স্থিতিশীল না, কারণ তিনটা অরবিটালের মধ্যে দুটোতে একটাতে আছে দুইটা, তাইলে এরা অসম থাকার কারণে কি হয়, এদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, তাদের শক্তি বেশি হয়। বুঝতে পেরেছো? এখন অষ্টম ইলেকট্রন হলো এইটা, এই অষ্টম ইলেকট্রনটা যদি সরিয়ে নেই তাহলে অক্সিজেনের পি অরবিটাল গুলো কি হয়, সুষম হয়।
তাইলে কম শক্তির দরকার হবে, এই কারণে অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের চেয়ে কম। সরি, বুঝতে কম। পেরেছো? আচ্ছা, তোমরা একটু দেখো এখানে এই প্রশ্নগুলো লেখা আছে, এখান থেকে এই পয়েন্টটা একটু দেখো, একটু পড়ো তো মাহবুবা, এটা পড়ে শোনাও তোমাকে একটু। দ্বিতীয় পর্যায়ে বেরিলিয়াম এর ডানে বোরন হওয়ায় বোরন পরমাণুর আকার 85 pm পিকোমিটার। হ্যালো, এটা পিকোমিটার। হবে পিকোমিটার। বেরিলিয়াম পরমাণুর 105 পিকোমিটার হতে ছোট। তাই এই হিসেবে বোরন এর প্রথম আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষায় বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে বোরন এর প্রথম আয়নীকরণ শক্তি 801 কিলোজুল পার মোল, বেরিলিয়াম এর 899 কিলোজুল পার মোল অপেক্ষায় কম হতে দেখা যায়। তাই না? তাহলে আমি কিন্তু এই জিনিসগুলো আলোচনা করেছি অলরেডি, তোমরা এখানে দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখিয়েছি। এই যে দেখো, বেরিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন এই যে বাইরের সরিয়ে আমি যদি বেরিলিয়াম প্লাস করি, তাহলে এটা হলো এইটা। আবার বোরন থেকে যদি এই বাইরের ইলেকট্রনটা পিতে যে বিজোড় ইলেকট্রনটা আছে এটা সরালে এনার্জি কম। এটার কারণ হলো যে এখানে পি অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে, আর এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, এখানে জোড়া ভেঙে ইলেকট্রন বের করে আনতে হয়, এই কারণে শক্তি এটার বেশি। আর এটার যদিও পরমাণুর আকার বোরনের বেরিলিয়ামের চেয়ে ছোট, তাহলে পরমাণু আকার হ্রাসের জন্য যে পরিমাণ শক্তি কমবে, বরং ইলেকট্রন বিন্যাসের কারণে কি হয়, তার চেয়ে বেশি পরিমাণ শক্তি বেড়ে যায়। বুঝতে পেরেছো? যেমন আমার এটার পরমাণুর আকার বড়, এটার পরমাণুর আকার ছোট, তাই না? তো এই হিসাবে এটার বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু যে পরিমাণ বৃদ্ধি পাবে আকার হ্রাসের জন্য, বরং ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকার জন্য তার চেয়ে কি বেশি হ্রাস পায়। এই আচ্ছা, এইটা গেল। এরপরে আমরা আরো একটা জিনিস আমরা এখানে আলোচনা করব, যে দেখো পরমাণুর বাইরের শেলে যদি এস অরবিটাল থাকে, এই এস অরবিটালটা কি নিউক্লিয়াস থেকে কাছে না দূরে? মনে করো এটা একটা নিউক্লিয়াস, তাইলে এইটা এই এস অরবিটালটা হলো কি গোলাকার, এস অরবিটালটা হলো গোলাকার, তাহলে এইখানে মনে করো একটা ইলেকট্রন আছে, তাই না? আচ্ছা, আর মনে করো এই অরবিটালটা হলো 2s, এটা হলো 2s, আর 2p অরবিটালটা কেমন হবে? 2p অরবিটালটা হবে এইরকম, তাই না? তাইলে এখন দেখো এই s অরবিটালের ইলেকট্রন কাছে না p অরবিটালের ইলেকট্রন কাছে? স্যার s অরবিটালটা তো কাছে। হ্যাঁ, এখানে এটা হলো 1, মানে একটা ইলেকট্রন। তাইলে s অরবিটাল যেহেতু গোলাকার, এই কারণে s অরবিটালের ইলেকট্রন p অরবিটালের চেয়ে কাছে। তাইলে যে কাছে হলে s অরবিটালের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে না? হ্যাঁ স্যার। আর p অরবিটালের চেয়ে, তো তাইলে এখানে p অরবিটালের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম, আর এখানে s অরবিটালের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি। এই কারণে তার আয়নীকরণ বিভব বেশি আর এটার কম, তাই না? এখানে আমি এই পয়েন্টসটা একটু লিখে রাখছি, এই যে এখানে এই পয়েন্টটা একটু দেখো তো। এস অরবিটাল নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে, তাই না? ওই যে আমরা একটা অরবিটাল চিত্র আঁকছিলাম না, যে এল এর মান, ওই যে অরবিটালের যে আকৃতি সেই 2s 2p, তাই না? এস অরবিটালটা কেমন হবে? অর্থাৎ আমরা সোজা কথা এস অরবিটাল যেহেতু গোলাকার, এটা হলো নিউক্লিয়াস, এস অরবিটাল হলো কি গোলাকার, আর পি অরবিটাল কেমন ডাম্বেল আকৃতির, তাই না? আর ডি অরবিটাল কি তলীয়, ডি অরবিটাল হলো তলীয়, এরকম দুটো লুপ,
তাই না? জি স্যার। তাইলে এই ইলেকট্রন গুলো কোথায় আছে? এখানে এখানে ডি অরবিটাল হলো ইলেকট্রন গুলো এই জায়গায় আছে, আর তোমার পি অরবিটালে ইলেকট্রন গুলো এখানে আছে। একদিকে যে কোনো একদিকে ইলেকট্রন থাকবে। পি অরবিটাল আমরা কিভাবে আঁকি? এইটা হলো পি অরবিটাল, তাইলে আমি এদিকে একটা ইলেকট্রন দিব। তারপরে এইটা হলো এস অরবিটাল, তাইলে এইখানে একটা ইলেকট্রন দিব আমরা। আর ডি অরবিটাল হলো দুইটা লুপ থাকে, দুটো ইলেকট্রন এভাবে থাকে। তো ডি অরবিটাল মোট 5টা না, 5 রকমের। এইটা ধরো ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরকম হতে পারে। পি আবার কয় রকমের হতে পারে? পি হতে পারে 3 রকমের। পি হতে পারে 3 রকমের। তাহলে সোজা কথা, আমরা এস অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে এগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। তার চেয়ে একটু দূরে থাকে কি অরবিটাল? পি অরবিটালে ইলেকট্রন, তারপরে থাকে ডি অরবিটালে ইলেকট্রন, তারপরে থাকে এফ অরবিটালে ইলেকট্রন। তাইলে এফ অরবিটালে ইলেকট্রন অনেক দূরে, ডি অরবিটালের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কিছুটা কম দূরে, পি এর আরো কিছুটা কম দূরে, এস এর হলো সবচেয়ে কাছে। তাইলে বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটার শেষ ইলেকট্রনটা যদি এস এ থাকে তাইলে কি হবে? এটার আয়নীকরণ শক্তি বেশি হবে। আর যদি পি তে থাকে তার চেয়ে একটু কমে যাবে, আর যদি ডি তে থাকে আরো কমে যাবে, এফ এ থাকলে আরো কমে যাবে। এটা কি বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। যেমন দেখো, তাইলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে পার্থক্যটা হলো কেন বলো দেখি? স্যার ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রনটা কোথায় আছে? এস অরবিটালে। হ্যাঁ স্যার। আর অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রনটা কোথায় আছে? পি তে, পি অরবিটালে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে আছে, হ্যাঁ স্যার। তাই না? তাহলে এই কারণে আমরা অ্যালুমিনিয়াম থেকে সহজেই ইলেকট্রন অপসারণ করতে পারি, কিন্তু ম্যাগনেসিয়াম থেকে পারি না। বুঝতে পেরেছো? এখানে এই 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 দুটো পয়েন্ট একটু নোট করো, একটু পরে শোনাও তো একটু। সাধারণভাবে এস অরবিটাল নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে বলে এস ইলেকট্রন নিউক্লিয়াসের সন্নিকটে আবর্তন করে। পি ইলেকট্রন ডি ইলেকট্রনের চেয়ে বেশি নিবিড়ভাবে নিউক্লিয়াসের কাছাকাছি আবর্তন করে এবং ডি ইলেকট্রন এফ ইলেকট্রনের চেয়ে বেশি নিউক্লিয়াসের কাছে থাকে। ফলে বিভিন্ন অরবিটাল ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণের ক্রম হলো হ্যাঁ, এস। এই যে পজিটিভ নিউক্লিয়াসটা আছে, এটা এখানে হলো এস অরবিটাল, তারপরে হলো দেখো পি অরবিটাল, তারপরে হলো ডি অরবিটাল, তাই না? তো তাইলে আমরা ক্রমটা দেখবো যে এস অরবিটালের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে হলো পি এর, তারপরে ডি এর, তারপরে হলো এফ এর। ক্লিয়ার? তাইলে এস অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ, হ্যালো, জি স্যার, পি অরবিটাল থেকে কিছুটা কঠিন হবে। আবার পি থেকে ডি অরবিটালে ইলেকট্রন, ডি অরবিটালের চেয়ে পি থেকে ইলেকট্রন অপসারণ আরো কঠিন হবে, তাই না? তো এইটা আমরা জানলাম। তাইলে আমরা দেখলাম যে আয়নীকরণ বিভব কোন মৌলের বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। এখন বহিঃশক্তি স্তর যদি অষ্টকপূর্ণ হয় তাহলে তার আয়নীকরণ শক্তি কি অনেক উচ্চ হয়। তারপরে বহিঃশক্তি স্তর যদি অর্ধপূর্ণ হয় তাইলে আয়নীকরণ শক্তি কিছুটা বেশি হয়। আবার যদি বহিঃশক্তি স্তর আংশিক পূর্ণ অবস্থায় থাকে তাইলে কমে যায়। আবার বহিঃশক্তি স্তরের ইলেকট্রনটা যদি এস এ থাকে তাইলে একরকম হয়, যদি পি তে থাকে আরেক রকম হয়, ডি তে থাকলে আরেক রকম হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা পরের স্লাইডটা দেখি। এখানে দেখো, এই যে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি কি কম, হওয়ার কথা ছিল বেশি। এবং এটা কেন? এটা ওই এই জিনিসটা আমি দেখিয়েছি যে দেখো নাইট্রোজেনের শেষ ইলেকট্রনটা কোথায় আছে? নাইট্রোজেনের পি জেড অরবিটালে। তাহলে সেখান থেকে যদি আমি ইলেকট্রনটা অপসারণ করতে চাই তাহলে কি হয়? তার অর্ধপূর্ণতা বিনষ্ট হয়ে যায়, তাই না? এই যে শেষ ইলেকট্রনটা হলো এখানে। আর অক্সিজেনের বেলায় শেষ ইলেকট্রনটা কোথায় আছে? পি এক্স এ, এবং এটা কি অবস্থায় আছে? জোড়বদ্ধ অবস্থায় আছে,
তাহলে এখান থেকে যদি আমি ইলেকট্রনটা সরাই, বরং এই তিনটা অরবিটাল কি হয়, অর্ধপূর্ণ হয়। জি স্যার, সুষম অর্ধপূর্ণ। হ্যাঁ, সুষম হয় এবং অর্ধপূর্ণ হয়। এ কারণে অক্সিজেনের অষ্টম ইলেকট্রনটা সরানো খুব সহজ। স্যার এখানে কি 2p হওয়ার কথা না, এখানে যে 3p? হ্যাঁ, স্যার নাইট্রোজেন আর অক্সিজেনের এখানে কি 2p হওয়ার কথা না? আমি বুঝতে পারি নাই। স্যার ইলেকট্রন বিন্যাস যে দেখানো হয়েছে ওখানে 1s স্কয়ার 2s স্কয়ার 2p5 আর 2p6 হওয়ার কথা না, এখানে তো আমি তো দেখতেছি 3 দেওয়া। কোনটা? এইটা জি স্যার। ও, এখানে হবে 4, এখানে কি হবে 4, 4 আর এইটা 4 থেকে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 3। কপি পেস্ট করে নিয়ে আসছি তো অন্য জায়গা থেকে, তাইলে না স্যার এটা না, n এর মানের কথা বলতেছি আমি, এই যে n হ্যাঁ দাও না, 2p3 দেওয়া 2 স্যার, হবে না? এইটা শেষ অরবিটাল। হ্যাঁ এখানে 4 এর জায়গায় কি, আমি বুঝতে পারি নাই। স্যার আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আপনাকে বলতেছি, আপনি দেখেন 1s স্কয়ার 2s স্কয়ার 2p5 হবে, এখানে 3p5 দেওয়া। হ্যাঁ স্যার। স্যার সব জায়গাতে ও, এরকম 3 এখানে n এর মান হবে 2, তারপরে এইখানেও n এর মান হবে 2। এগুলো লেখা আবার রিরাইট করতে হবে, আমার একটু প্রবলেম আছে এখানে হবে 2, এখানেও হবে 2। এইটা তোমরা ঠিক করে নিবে। হ্যালো, জি স্যার। এটা রাইটিং, আমি যখন আমার তো আর এত টাইপ করার সময় নাই, আমি কি করি, অন্য জায়গায় একটা জিনিস আছে ওইটা কপি করে এখানে পেস্ট করে দেই, কিন্তু এটা আর পরে চেঞ্জ করার জন্য মনে থাকে না, বুঝতে পেরেছো? কিন্তু এখানে বক্সে আবার ঠিক লিখছি, তাই না? হ্যাঁ স্যার। স্যার এখানে তো 2p এখানে হলো 2s2 আর 2p কত 3, 2p3। এখানে আমরা 5 লিখে রাখছি, এটা 5 হবে না, এটা কি হবে 3 হবে। আর অক্সিজেনের বেলায় এখানে হবে 4, আর এখানে হবে 3, আর এখানে হবে 2p2। 3 থেকে একটা ইলেকট্রন গেলে এটা হবে 2p2, তাই না? এখান থেকে যদি একটা ইলেকট্রন সরাই তাহলে p তে কয়টা ইলেকট্রন থাকবে, 2টো। আর এখান থেকে একটা ইলেকট্রন সরালে p এর মধ্যে থাকবে 3টা, অর্থাৎ সবাই অর্ধপূর্ণ হবে, তাই না? এখানে এই পয়েন্টস গুলো লিখে রাখছি, তোমরা একটু পরে নিবে। হ্যাঁ, যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি কি অক্সিজেনের চেয়ে বেশি কেন, হোয়ারেজ নাইট্রোজেনের পরমাণুর আকার অক্সিজেনের চেয়ে কি বড়, নাইট্রোজেন পরমাণুর আকার অক্সিজেনের চেয়ে বড়, কিন্তু দেখা যাবে বড় হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ বিভব বেশি। আমরা জানি পরমাণুর আকার বড় হলে আয়নীকরণ বিভবটা কি হয়, কম হয়। তো কম না হয়ে দেখা গেছে যে এখানে বেড়ে গেছে। ক্লিয়ার? আমাদের সময় অলরেডি করে আসতেছে। আচ্ছা, আমি পরের স্লাইড দেখি। স্যার কথা শোনা যাইতেছে না। হ্যালো স্যার, আস্তে শোনা যাচ্ছে, অনেক কম। হ্যালো, এখন শুনতে পাচ্ছো? হ্যালো, আচ্ছা, আমরা পরের স্লাইডটায় যাই। পরের স্লাইডে আমরা these are all about ionization energy। আমরা এখন যেটা পড়বো সেটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা ঠিক আয়নীকরণ বিভবের বিপরীত। আমরা আয়নাইজেশনের বেলায় দেখছি যে বহিঃশক্তি স্তর থেকে ইলেকট্রন কি করি, আমরা অপসারণ করি, তাই না? কিন্তু আমরা ইলেকট্রন আসক্তির বেলায় ইলেকট্রন কি অপসারণ হবে? অপসারণ হবে না, বরং বহিঃশক্তি স্তরে কি হবে, ইলেকট্রন যুক্ত হবে। আমি এখানে একটা ছবি একটু দেখাই। এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস তো অলওয়েজ পজিটিভ, তাইলে ধরো এখানে কতগুলো শক্তি স্তর আছে। এখন বহিঃশক্তি স্তরে তার, আচ্ছা আমি এখানে ধরলাম ক্লোরিন, এখানে ক্লোরিন পরমাণুটার কথাই আমি বললাম।
তাইলে তার এই তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো দেখি? 7 ইলেকট্রন, হ্যাঁ স্যার। তাই না? 7টা ইলেকট্রন আছে। এখন বাহির থেকে যদি একটা ইলেকট্রন আসে, এই বাহির থেকে যদি তার মধ্যে একটা ইলেকট্রন আসে, তাহলে কি হয়? বহিঃশক্তি স্তরটা অষ্টকপূর্ণ হয় না? হ্যাঁ স্যার। বহিঃশক্তি স্তরটা অষ্টকপূর্ণ হয়। এখন কেন আসবে? এই নিউক্লিয়াস কি করবে? ইলেকট্রনটাকে টেনে আনবে। ইলেকট্রনটা, নিউক্লিয়াস টেনে হলো আনবে। পজিটিভ আর ইলেকট্রন হলো নেগেটিভ, নেগেটিভ। তাই না? তাইলে এই ইলেকট্রন তো নিজে একটা শক্তি। ইলেকট্রন কি? শক্তি। তাইলে একটা পরমাণু থেকে যদি বাহির থেকে শক্তি ঢুকে, তাইলে পরমাণু থেকে আবার কিছু শক্তি বেরিয়ে যাবে না ওই জায়গা করে হ্যাঁ দেওয়ার জন্য? জি স্যার। মনে করো একটা পরমাণু তো শক্তি আছেই। আচ্ছা, আমি একটা কথা বলি যে তোমার একটা পাত্রের মধ্যে পানি আছে, হ্যাঁ, একেবারে এমন লেভেলে আছে যে একেবারে কিনারা পর্যন্ত ভরা আছে। এখন তুমি বাহির থেকে যদি একটু পানি ডালো, তাহলে ভিতরের পানি একটু উপচা পায়ে পড়ে যাবে না? হ্যাঁ স্যার। তাইলে পরমাণুতে শক্তি আছে। এখন বাহির থেকে যদি শক্তি আসে, তাইলে পরমাণু থেকে কি হবে? কিছু শক্তি বেরিয়ে যাবে। তাইলে ইলেকট্রন আসক্তিটার হলো কি? তাইলে ইলেকট্রন প্রবেশ করলে বহিঃশক্তি স্তরে যে পরিমাণ শক্তি বেরিয়ে যায় তার পরিমাপক হলো ইলেকট্রন আসক্তি। বুঝতে পেরেছ? একটা পরমাণুতে বহিঃশক্তি স্তর মানে অসীম দূরত্ব থেকে তোমার ইলেকট্রন যদি আসে তার বহিঃশক্তি স্তরে, যে পরিমাণ শক্তি বিমুক্ত হবে সেটি হলো ইলেকট্রন আসক্তি। আসক্তি। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলো। স্যার আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি, স্যার এই দুইটা তো স্যার কোনো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে এই দুইটাই বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। আমরা এখানে কতগুলো দেয়া আছে, যেমন দেখো ইলেকট্রন আসক্তি। এখন এখানে এই মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে এটা কি বুঝতে পারো? মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে ইলেকট্রন শক্তি বেরিয়ে আসে। এখানে মাইনাস না, এখানে মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে? শক্তি বেরিয়ে আসে, বিমুক্ত হয়। তাইলে আমরা ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি হলো 328 কিলো জুল পার মোল, আর অক্সিজেনের হলো কত? 141 কিলো জুল পার মোল। এর কি আর জয়েন করতে হবে? যদি একটু সময় পাই আমি দেখি, হ্যাঁ, তোমরা রেডি থেকো। যদি আমার আলোচনাটা শেষ না হয় আর কি, যদি সামান্য সময় লাগে আমি নিব। আচ্ছা, এখানে দেখো এই যে ফ্লুরিন পরমাণুর বাইরে যদি আমি 1 মল ইলেকট্রন আনি অসীম দূরত্ব থেকে, তাইলে কি পরিমাণ শক্তি বেরিয়ে যাবে? এত কিলো জুল শক্তি বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে মানে মাইনাস, বেরিয়ে যাবে মানে মাইনাস। বুঝতে পেরেছ? আর এইখানে এই যে নিয়নের বেলায় এইটা গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ, বরং এখানে আকর্ষণের জায়গায় কি হবে? বিকর্ষণ হবে। আকর্ষণের জায়গায় কি হবে? বিকর্ষণ হবে, অর্থাৎ এখানে শক্তির প্রয়োজন হবে। এই কারণে এটা হলো গ্রেটার দেন 0। আবার ঠিক বেরিলিয়ামের বেলায়ও গ্রেটার দেন 0, অর্থাৎ ইলেকট্রন আসক্তি পজিটিভ। এখানে শক্তির দরকার হবে, আর এগুলিতে হলো শক্তি বেরিয়ে যাবে, প্রয়োজন হবে না, বেরিয়ে যাবে। যেমন কার্বনের ইলেকট্রন আসক্তি হলে 122 কিলো জুল পার মোল। ইলেকট্রন আসক্তি মানে হলো শক্তি বিমুক্ত হওয়া, নির্গত হওয়া। আচ্ছা, তাইলে একটু এই পয়েন্ট গুলো তোমার পড়ো তো একটু। মৌলসমূহের ইলেকট্রন আসক্তি তাদের আয়নীকরণ শক্তির বিপরীত ঘটনা। কোন মৌলের ইলেকট্রন আসক্তি বলতে ওই মৌলটির বিচ্ছিন্ন একটি পরমাণু বহিঃস্তরে অসীম দূরত্ব থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় ওই পরমাণু থেকে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে বোঝায়। ইলেকট্রন আসক্তি একক হলো কিলোজুল পার মোল। এককের ভিত্তিতে ইলেকট্রনের আসক্তির সংজ্ঞা হলো কোন মৌলের 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু সমূহ তাদের বহিঃস্তরে ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় যত কিলোজুল শক্তি নির্গত হয়
তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো আমি এখানে হাফ Cl2 লিখছি কেন বলো দেখি, এটা বুঝতে পারবে? হাফ Cl2 এটাতে কি বোঝায়? ক্লোরিন ক্লোরিন অণুতে কয়টা পরমাণু আছে? দুইটা। তো হ্যাঁ স্যার। দুইটাকে হাফ দিয়ে দুই দিয়ে ভাগ করলে কি হয়? এক পরমাণু বোঝায় না? হ্যাঁ স্যার। হাফ অফ ক্লোরিন মানে এক পরমাণু ক্লোরিন আমরা লিখতে কি লিখি? হাফ 1/2 Cl2। এই 2 আর হাফে কেটে একটা পরমাণু হয়ে যাবে না? হ্যাঁ স্যার। একটা পরমাণু হয়ে যাবে 2 আর হাফে তাইলে একটা ক্লোরিন পরমাণু, তো ক্লোরিন তো আর পরমাণু অবস্থায় থাকে না, কি অবস্থায় থাকে? অণু, তাই না? আর এটা তো গ্যাসীয় অবস্থায় থাকে মোটামুটি ওইভাবেই। তাইলে 1 মোল ক্লোরিন পরমাণুর মধ্যে যদি আমি 1 মোল ইলেকট্রন বহিঃশক্তি স্তরে নিয়ে আসি এবং আনলে কি হবে? ক্লোরাইড আয়ন তৈরি হবে, তখন এত কিলোজুল শক্তি বিমুক্ত হবে। আচ্ছা এখানে একটু মাইনাস চিহ্নটা দিয়ে কি বুঝাইছে একটু আমাকে বলো। মানে শক্তি নির্গত হওয়া। নির্গত হওয়া বা বিমুক্ত হওয়া মানে হলো মাইনাস, আর শক্তি যুক্ত হওয়া মানে হলো প্লাস। শক্তির প্রয়োজন হওয়া মানে প্লাস, আর শক্তি বিমুক্ত হওয়া মানে মাইনাস। তোমার এমনি অপার দৃষ্টিতে মনে হবে যে আয় হায় মাইনাস